এদিকে ভারতের নতুন খেলা শুরু। এবার আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা। ফেঁসে যাচ্ছে জামায়াত এনসিপি, কপাল খুলে গেল আওয়ামী লীগের। বাংলাদেশের রাজনীতিতে একটা মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা ক্রমশ কিন্তু উজ্জ্বল হয়ে উঠছে। মধ্যবর্তী নির্বাচন দেওয়া ছাড়া বিএনপির হাতে কোনো ধরনের অপশন থাকবে না এবং আওয়ামী লীগের উপস্থিতি সেখানে অবশ্যই থাকবে। এবং আওয়ামী লীগের উপস্থিতিতে যদি সেই নির্বাচন হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ পুনরায় আবার ক্ষমতায় যাবে। সে কারণে ভারত কৌশলে 4 পয়েন্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে চাইছে। কি সেই 4 পয়েন্ট পলিসি? এই পলিসি কোনো মিডিয়াতে কেন নেই? তাই ভারত এখন বলছে ফেয়ারলেস, লেভেল প্লেইং, ইনক্লুসিভ একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা, যেখানে নাম উচ্চারণ না করলেও আওয়ামী লীগের কথা চলে আসে। গণভোট নিয়ে বাড়াবাড়ি করলে পুলিশ হত্যার বিচারের দিকে যাবে সরকার। ভয়াবহ কথা। কিন্তু তদন্তের পথে গেলে যেটা হবে, এনসিপির শীর্ষ নেতারা, জামাতের শীর্ষ নেতারা এতে ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কারামুক্তিতে আর কোনো বাধাই রইল না। জামিন হলে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া সেই ডিআইজিকে নোটিশ, তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে এবং একটু কড়া ভাষায় বলা হয়েছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, তবে কি খেলা শুরু হয়ে গেল? বিএনপি সরকারের 1 মাস পূর্ণ হতে না হতেই বিশ্লেষকগণ আলোচনায় আনছেন আওয়ামী লীগকে সহ একটা মধ্যবর্তী নির্বাচনের আলোচনা। দর্শক মণ্ডলী, কি এমন ঘটছে যার কারণে রাজনৈতিক বিশ্লেষকগণ এখন একটা মধ্যবর্তী নির্বাচনের কথা উঠাচ্ছেন? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমেই সেই বিষয়টা জানতে চলেছেন। এছাড়াও দর্শক, নির্বাচনের পূর্বে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ভারতকে কিন্তু বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগের ব্যাপারে, কিন্তু নির্বাচনের পর জয়লাভ করার পর এই বিএনপি সরকার ভারতের কাছে সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারছে না বলে মনে হচ্ছে। দর্শক, তাই ভারত এবার আওয়ামী লীগের জন্য বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে। তো কি সেই পদক্ষেপ, সেটিও দেখতে পারবেন আজকের এই ভিডিও জুড়ে। দর্শক, মধ্যবর্তী নির্বাচনের আলোচনাটি দেখার আগে আমরা দেখতে চলেছি আসলে ভারত আওয়ামী লীগের জন্য ঠিক কি কি পদক্ষেপ নিতে চলেছে। তো দর্শক, দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ভারত স্পষ্ট দেখতে পাচ্ছে এই মুহূর্তে তারেক রহমান ভারতের কথিত শর্ত মেনে বিজয়ী প্রধানমন্ত্রী হবার পরেও কার্যত কোনো শর্ত তারা পালন করছে না। কোথাও কোথাও আওয়ামী লীগের অফিস খুলতে দিলেও সেটা পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছে। ইউনূসের আমলের মতো ঢালাওভাবে আওয়ামী লীগের উপর দমন পীড়ন না হইলেও হাজার হাজার নেতাদের পুরনো মিথ্যা মামলা বহাল রয়েছে। আইভি রহমানের মতো নেত্রীকে জামিন দেওয়ার পরেও তাকে আবার পুনরায় গ্রেফতার করা হয়েছে। ভারতের ইশারায় আওয়ামী লীগের অনেকের ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় আসায় প্রথম যে উদ্দীপনা দেখা গিয়েছিল তাতে কিন্তু মোটামুটি একটা ভাটা পড়ে গেছে। এখানে বিএনপির কৌশল সিম্পল, তারা অখ্যাত কোনো নেতাকর্মীকে মুক্তি দিয়ে বোঝাতে চাইছে আমরা ইউনূস সরকারের মতো প্রতিহিংসাপরায়ণ নই। আবার মামলা না তোলা কিংবা নতুন ভাবে গ্রেফতার করার ব্যাখ্যায় তারা বলছে আইন নিজস্ব গতিতে চলবে, আমরা আইনকে প্রভাবিত করছি না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সুতরাং এখানে ভারতের পক্ষে শক্ত কোনো ভূমিকা নেওয়ার সুযোগ নেই। সে কারণে ভারত কৌশলে 4 পয়েন্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে চাইছে। কি সেই 4 পয়েন্ট পলিসি? এই পলিসি কোনো মিডিয়াতে কেন নেই? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এবং বাংলাদেশ সম্পর্কে বিবৃতি থেকে এই বিষয়টা অনুমান করা হয়েছে। আমি যেটা এখন বলবো আপনাদেরকে, প্রথমত ভারত লাগাতার বলে আসছিল ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা। সেই অধ্যায় মোটামুটি শেষ, কারণ নির্বাচন হয়ে গেছে। তাই ভারত এখন বলছে ফেয়ারলেস, লেভেল প্লেইং, ইনক্লুসিভ একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা, যেখানে নাম উচ্চারণ না করলেও আওয়ামী লীগের কথা চলে আসে। ভারত একবারও নির্বাচনের আগে পরে আওয়ামী লীগের নাম উচ্চারণ করেনি। কূটনৈতিকভাবে এটা যথাযথ হলেও ঐতিহাসিক বন্ধুত্ব, ইতিহাসের শ্রেষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে উভয় দেশ উপকৃত হওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের আমল ভারতের জন্য ছিল একটা স্বর্ণযুগ। সেটা ভারত কখনোই ভুলে যাবে না এবং ভুলে যায়নি। সে কারণেই আওয়ামী লীগকে মাইনাস ধরে নিতে তারা চাচ্ছে না এবং সেটা কখনো করবেও না। আওয়ামী লীগের মতো দেশের সবচেয়ে বড় দলটিকে বাইরে রেখে যারা এখন সরকার পরিচালনা করছে তাদের ক্রেডিবিলিটি দীর্ঘস্থায়ী নয়, এটা ভারত জানে। এরা আওয়ামী লীগকে পুরোপুরি মাইনাস করতে পারলে দ্রুতই বাংলাদেশকে ভারত বিরোধী অবস্থানে নিয়ে যেতে পারে। তাতে করে ওই ভ্যাকিউমে পাকিস্তান, চীন, তুরস্ক ইন করতে পারে এবং এই আশঙ্কার বাস্তব প্রমাণও মিলেছে গত 1.5 বছরে। ভারত সেই ভয়টা মূলত পাচ্ছে, তাই সরাসরি আওয়ামী লীগকে আননেসেসারি বলতে পারছে না। কারণ ভারত জানে পুরনো পরীক্ষিত বন্ধুকে দূরে ঠেলে দিলে তাদের দর কষাকষির ক্ষেত্রে সংকুচিত হবে। নতুন বাস্তবতায় নতুন বন্ধুর বন্ধুত্ব এখনো পরীক্ষিত নয় বলে বিএনপিকেও চাপ দিতে পারছে না। পাছে বিএনপির সঙ্গে নতুন গড়ে ওঠা দ্বিপাক্ষিক সম্পর্ক ঝাঁকি খায়। ভারত চাইছে না বাংলাদেশের রাজনীতি
রাজনীতি ভারসাম্য হারিয়ে একদিকে হেলে পড়ুক ভারত বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের প্রতি নরম বন্ধুসুলভ আচরণ করতে চাইছে, পাশাপাশি নতুন বন্ধু বিএনপির সঙ্গেও ইউনূস আমলে চোট খাওয়া সম্পর্ক রিবিল্ড করতে চাইছে। বিশেষ করে 2025 সালের শেষ দিকে এই আলামত স্পষ্ট হয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে জয়শঙ্করের বৈঠক, হাইকমিশনারের গ্র্যান্ড ইফতারে জামাত এনসিপির উপস্থিতি, শেখ হাসিনার বানানো পাইপলাইনে 50,000 মেট্রিক টন ডিজেল দেওয়া, আরো 95,000 মেট্রিক টন দেওয়ার প্রতিশ্রুতি, তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, সরকার গঠনের দিন সংসদের স্পিকারকে পাঠানো, সেনা কর্মকর্তার দিল্লি সফর, এইসব প্রমাণ। ভারত যেমন আওয়ামী লীগের চোখে অকৃতজ্ঞ হতে চাইছে না, তেমনি বিএনপির কাছেও হাসিনাপন্থী হিসেবে চিহ্নিত হতে চাইছে না। এটা একটা কৌশলগত বিষয়। ভারত ব্যবসা বাণিজ্য ও দ্রুত গজিয়ে ওঠা অ্যান্টি ইন্ডিয়া জিহাদি জঙ্গিত্ব সামাল দিতে বিএনপিকে হাতে রাখতে চাইছে। একই সাথে আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে রাজনীতিতে মাঠে দেখতে চাইছে, যেন আওয়ামী লীগ বিএনপির জামাতিকরণের চেষ্টা প্রতিহত করতে পারে। এটা অনেকটা ল্যাংবোট বয়ে বেড়ানোর মতো, শুধুমাত্র জাহাজ ডুবে গেলেই ল্যাংবোট কাজে লাগে। এই চতুর্থ পলিসি ভারতের ইনার কন্ট্রাডিকশন থেকে উদ্ভূত। ভারত চূড়ান্ত মুহূর্তে শেখ হাসিনাকে তাদের দেশে প্রধানমন্ত্রীর মর্যাদা নিরাপদে আশ্রয় দিয়েছে। ভারতের একজন শীর্ষ নেতার মতো প্রটোকল তিনি পাচ্ছেন। এর আগেও তিনি 6 বছর ভারতে আশ্রিত ছিলেন। তার মানে এটা তো নয় যে শেখ হাসিনার সাথে আরো হাজার হাজার নেতাদের ভারত মাসের পর মাস আশ্রয় দেবে। যদিও ভারত সরকারের পক্ষে ওখানে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের নিয়ে কোনো মন্তব্য করা হয়নি, এমনকি বিরোধী দলের জোট থেকেও নয়। তারপরও ভারত চাইছে আওয়ামী লীগের নেতারা দেশে ফিরে যাক। রাজনীতির ময়দানে ফিরতে হলে তো ভারতে বসে ফেরা যাবে না, দেশে ফিরে নিজেদেরকে গ্রহণযোগ্য করে তুলতে হবে। এখানে শুনতে খারাপ শোনালেও ভারতের অভিপ্রায় সম্পূর্ণ পরিষ্কার। ভারত যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে আসছিল সেটা হয়নি, তাই এক্সক্লুসিভ নির্বাচনে জয়ী সরকার আনস্টেবল হতে পারে, তখন থার্ড পার্টির আবির্ভাব ঘটতে পারে। সেটা যেন না হয়, সেজন্য আওয়ামী লীগকে মাঠে সক্রিয় হতে হবে। ভারত চায় বাংলাদেশে একটা সরকার থাকবে, তাদের প্রতিপক্ষ থাকবে, গণতন্ত্র থাকবে, এবং ভূকৌশলগত কারণে বৃহৎ দুই দল বিএনপি এবং আওয়ামী লীগ ভারতের সঙ্গে একটা স্টেবল রিলেশন মেইনটেইন করবে। এ কারণে ভারতের সাথে আওয়ামী লীগ এখন একমাত্র স্টেবিলিটি মেকানিজম। ফেব্রুয়ারি নির্বাচন বিএনপির ক্ষমতাসীন হওয়া, ভারতের উচ্ছ্বাসিত হওয়া, আওয়ামী লীগ ভারতের রাডার থেকে সরে যাওয়ার আলামত দেখে যারা বলেছেন ভারত আওয়ামী লীগের জন্য কোনো কিছু করতে চাইছে না, করবে না, করছে না, কথাটা সম্পূর্ণ ভুল। এই যে ভারত আওয়ামী লীগকে স্টেবিলিটি মেকানিজম হিসেবে সদয় বিবেচনা করছে, সেটা কি কম কিছু? সম্ভবত এই বিষয়গুলো আজ করে শেখ হাসিনা গত প্রায় 20-25 দিন কোনো অডিও বিবৃতি দেননি। এর মধ্যে একটি মাত্র বিবৃতি দিয়েছেন, যা সবচেয়ে তাৎপর্যপূর্ণ। তিনি যত দ্রুত সম্ভব নেতাকর্মীদেরকে দেশে ফিরতে বলেছেন। তিনি জানেন নেতাকর্মীরা দেশে না ফিরলে কোনোভাবেই কোনো ধরনের কর্মসূচি সফল করা যাবে না। তিনি আরো জানেন দেশে ফেরার পর সকলে গ্রেফতার হলেও তাদের মৃত্যুদণ্ড হবে না। নতুন সরকার যত নিজেদের ইউনূস নয় বলুক, তারা নির্যাতন নিপীড়ন করবেই। তারপরও ফিরতে বলেছেন, কারণ সরকার তার সকল শক্তি আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারে নিয়োজিত রাখতে পারবে না, কারণ দেশের অবস্থা খুবই জঘন্য। শেষে একটু ভিন্ন প্রসঙ্গ, নির্বাচনে জিতে বিএনপি ক্ষমতাসীন হলে পশ্চিমবঙ্গের বেশ কিছু বিজেপি সমর্থক ইউটিউবার রাতারাতি তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। এই টানা 1 মাস ধরে তারা বিএনপি ও তারেকের উপর এমন ভাবে কৃতজ্ঞতা জানাচ্ছেন যেন তিনি জামাতি, হিজবুতি, হরকাতি এবং জঙ্গিদের বোতলে পুরে ছিপি আটকে দিয়েছেন। তারেককে এই প্রশংসা বাণী ভাসানোর সময় টুক করে আওয়ামী লীগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে চমৎকার ব্যালেন্স করতেছেন। আপনারা একটু খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন আওয়ামী লীগ কি চাইছে। তারা চাইছে ভারত বাজার করে এনে কুটে বেছে রান্না করে টেবিলে সাজিয়ে প্লেটে খাবার তুলে দিয়ে বলবে এসো বাবারা খাও, এরপর তারা ভারতের খেয়ে ভারত দর্শন করে বেড়াবেন। এটা কি হয়? এরা এসব বলার সুযোগ পেয়েছেন আওয়ামী লীগের দুটো বিকল্পের দিকে তাকিয়ে থাকার জন্য। এক, আওয়ামী লীগের প্রবাসী নেতারা মনে করছেন ভারত বন্ধুত্বের নিদর্শন স্বরূপ না হলে প্র্যাকটিক্যাল কারণে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ব্যবস্থা করবে, যেটা কৃপা এবং প্রার্থনা এবং একটা ভিক্ষার মতো বলতে পারেন। 2, তারা মনে করছেন ভারতের চাপে, ভারতকে দেওয়া প্রতিশ্রুতির কারণে কিংবা জামাতকে কন্ট্রোলে রাখতে বিএনপি তাদের মামলা প্রত্যাহার করবে, রাজনীতি করার পথ সুগম করবে। এটাও সেই কৃপা এবং প্রার্থনা, যেটাকে ভিক্ষা বললে ভুল হবে না। এই প্রবাসী নেতারা জানেন কিন্তু মানতে চাইছেন না বিএনপি জামাতের যে দ্বন্দ্ব, সেটা সাজানো নাটক। দেশবাসীর কাছে নিজেদের মুক্তিযুদ্ধের একমাত্র দল প্রমাণের জন্য তারা জামাতের মৃদু বিরোধিতা করলেও আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা দেখলে 3 দল গলাগলি করে লীগের উপর ঝাঁপিয়ে পড়বে। এটা আমরা অতীতেও দেখেছি, সামনের দিনও দেখতে পারবো। আমি জানি না আওয়ামী লীগের নেতাকর্মীরা সব জানেন কিনা। যদি জেনে বা বুঝে থাকেন বা শুনে থাকেন এবং ন্যূনতম আত্মমর্যাদা থাকে, তাহলে তাদের উচিত হবে গ্রেফতার, জেল, ফাঁস যাই হোক না কেন ভারত থেকে দেশে ফিরে যাওয়া। শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি কেউ কেউ ফিরেছেন। হাইব্রিড নেতারা যাদের হাতে কোটি কোটি টাকা, তারা কোন দুঃখে ফিরবেন? জেনে বুঝে কে গ্রেফতার, জেল বা ফাঁস বরণ করতে চায়? ভারত আওয়ামী লীগের জন্য অনেক করেছে, এখনো কূটনৈতিক সীমাবদ্ধতা মেনেও করে যাচ্ছেন। তারপরও অনির্দিষ্টকাল আতিথেয়তা প্রদানকারীর চোখের ভাষা পড়তে শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের ক্ষেত্রে, এবং বিরক্তিকর হয়ে ওঠার আগে আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিয়ে দেশে ফেরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা বলার চেষ্টা করছেন, যারা বলছেন আওয়ামী লীগের উপর থেকে ভারত সব ধরনের ছায়া সরিয়ে নিয়েছে, ভারত আর সহায়তা করছে না, শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভারত কেন কৌশলগত অবস্থান পরিবর্তন করেছে। দেশের রাজনীতিতে এখন যে খেলাটা চলছে সেটা উপর থেকে দেখে হয়তোবা খুব সাধারণ কিংবা স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আপনি যদি এই রাজনীতির ভেতরের সমীকরণগুলো একটু গভীরভাবে খেয়াল করেন, তাহলে দেখবেন ভেতরে ভেতরে এক অদ্ভুত এবং অচিন্তনীয় মেরুকরণ কিন্তু ঘটতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে একটা মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা ক্রমশ কিন্তু উজ্জ্বল হয়ে উঠছে। কারণ যখন সরকার দেশ চালাতে গিয়ে পদে পদে হোঁচট খাবে, যখন গোপন সমঝোতাগুলো একে একে ফাঁস হতে শুরু করবে, এবং যখন জনগণের ক্ষোভ একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে ঠেকবে, তখন কিন্তু বর্তমান কাঠামোতে দেশ চালানো কোনোভাবেই আর সম্ভব হবে না।
শেখ হাসিনা এবং জয়ের আন্তর্জাতিক লবিং, জামাতের এই আগ্রাসী রাজনীতি এবং বিএনপির বর্তমান সময়ে চ্যালেঞ্জিং মোকাবেলার মরিয়া চেষ্টা, সব মিলিয়ে পরিস্থিতি এমন একটা দিকে এগুচ্ছে যেখানে রাজনীতি আবারও নতুন করে হিসাব নিকাশ চাইবে। আর সেই নতুন হিসাব মেলানোর একটা উপায় হয়ে দাঁড়াতে পারে একটা মধ্যবর্তী নির্বাচন। তবে এই মধ্যবর্তী নির্বাচন নিয়ে বর্তমান সময়ে যে প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে তা কিন্তু নয়। কারণ বিএনপি একইভাবে যেমন বিভিন্ন ধরনের চাপ মোকাবেলা করছে, বিভিন্ন ধরনের সমঝোতার ভান্ডার তালা খুলে রেখেছে, তদ্রুপ তারা কিন্তু জনগণকে নিয়ন্ত্রণ করার যে সিস্টেম, যে মেকানিজম, সেটিও কিন্তু বর্তমান সময়ে ব্যবহার করছে। আপনারা গণমাধ্যম খুলে দেখবেন, মাঠ থেকে শুরু করে ঘাট, এমনকি সদর থেকে শুরু করে পাড়া মহল্লায় সব জায়গায় কিন্তু বিএনপি তাদের যে সকল প্রতিশ্রুতি ছিল, বিশেষ করে যে সকল প্রতিশ্রুতিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে বেশি ভাইরাল হয়েছে, যেমন ধরুন ফ্যামিলি কার্ড কিংবা ইমাম মুয়াজ্জিন যারা রয়েছেন তাদের ভাতা, এগুলো কিন্তু তারা বর্তমান সময়ে বাস্তবায়ন করা শুরু করেছে। এমনকি শহীদ জিয়াউর রহমান বা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক, ওনার যে খাল খনন করার বাংলাদেশে একটা প্রচলিত ইতিহাস ছিল, সেই ইতিহাসের ধারা অনুযায়ী কিন্তু বর্তমান সময় তারেক রহমান একই পথে হাঁটছেন। অর্থাৎ তিনি বর্তমান সময়ে জনগণের যে ক্ষোভ, সেই ক্ষোভটা নিবারণ করার চেষ্টা করছেন। কিন্তু দেখুন দর্শক, বাস্তবতা কি? বাস্তবতা হলো জনগণ খাল খনন দিয়ে কিন্তু পেট ভরে না, জনগণ ফ্যামিলি কার্ড দেখে কিন্তু পেট ভরে না। বর্তমান সময়ে বাজারের দিকে তাকান, বর্তমান সময়ে বিদ্যুতের দিকে তাকান, বর্তমান সময়ে এসে দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের দিকে তাকান। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমে এই সকল বিষয় নিয়ে একটি কথা বলছেন, সেটি হচ্ছে বিগত 15 বছর 17 বছর এই যে দেশে যে অরাজকতা হয়েছে, অর্থাৎ তিনি আওয়ামী লীগকে দোষ দিয়েছেন। আওয়ামী লীগ যে লুটপাট করেছে, সেই লুটপাটের কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেই ক্ষতিগ্রস্ত দেশকে সচল করতে একটু টাইম লাগবে। সুপ্রিয় দর্শক, ওনার এই ধরনের বক্তব্য বর্তমান সময়ে গণমাধ্যমে দেওয়ার কারণটা আসলে কি? কারণটা হচ্ছে, আমি একটু আগে যে কথাগুলো বললাম, যে জনগণ যখন খুবই ফুঁসে ওঠে বা একটি দেশ যখন সব দিক থেকে অচল অবস্থায় চলে যায়, তখন কিন্তু সেটা কোনোভাবেই জনরোষ ঠেকাতে পারে না। এবং একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে জামাত, এই সব কিছু মিলিয়ে যখন দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী বা বিএনপি সরকার দেশ চালাতে হিমশিম খাচ্ছেন, তখন কিন্তু ওনার ওই ধরনের বয়ান গণমাধ্যমে দেয়া ছাড়া বা জনগণকে বোঝানো ছাড়া বিকল্প কোনো পথ নেই। এবং এই অবস্থায় কিন্তু বাংলাদেশের রাজনীতি, আমি প্রথমে যেভাবে শুরু করেছিলাম নতুন মেরুকরণ দিয়ে, সেই নতুন মেরুকরণের একটি ধারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে যদি দেশ সম্পূর্ণভাবে অচল অবস্থায় চলে যায়, তাহলে মধ্যবর্তী নির্বাচন দেওয়া ছাড়া বিএনপির হাতে কোনো ধরনের অপশন থাকবে না। এবং আওয়ামী লীগের উপস্থিতি সেখানে অবশ্যই থাকবে। এবং আওয়ামী লীগের উপস্থিতিতে যদি সেই নির্বাচন হয়, তাহলে জামাতের ভরাডুবি কিন্তু আমরা বিগত যে নির্বাচন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেটা কিন্তু দেখেছি। এবং এই যে জনগণের ক্ষোভ, দুই আমল মিলিয়ে, অর্থাৎ বিএনপির বর্তমানে এই অল্প সময় এবং পূর্বের অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছর, তাতে করে কিন্তু জনগণ সর্বোপরি আওয়ামী লীগকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কারণ জামাতের ভরাডুবি কিন্তু ইতিমধ্যে দেখা হয়ে গেছে। এবং আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দল যখন নির্বাচন অংশগ্রহণ করবে, তখন জামাত বর্তমান সময়ে যে 70-77টি আসন পেয়েছে, সেটিও তারা পাওয়ার সম্ভাবনা রাখে না। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ পুনরায় আবার ক্ষমতায় যাবে। এবং আওয়ামী লীগ যদি ক্ষমতায় চলে যায়, তাহলে শেখ হাসিনার এই যে ফাঁসির রায় কিংবা শেখ হাসিনার দেশে ফিরে আসা, এই বিষয়গুলো কিন্তু তারা উড়িয়ে দেবে, যেটা বাংলাদেশের রাজনীতিতে আসলে সচরাচর ঘটে থাকে। তবে এর বিপরীতও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে তারেক রহমান বা বিএনপির সরকার বর্তমান সময়ে অত্যন্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকার চেষ্টা যেহেতু চালিয়ে যাচ্ছেন, তার মানে তারা জনগণের এই ক্ষোভ যেন আগ্নেয়গিরি থেকে অগ্নুপাতের রূপ না নেয়, সেই দিকেও নজর রাখছেন। এবং তারা এই মধ্যবর্তী নির্বাচনের যে গুঞ্জন, সেটি ঠেকানোর জন্য এবং তাদের মেয়াদ পূর্ণ করার জন্য, দেশকে স্থিতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। এবং সর্বাত্মক এই চেষ্টা করতে গিয়ে কিন্তু অলিখিত সেই সমঝোতার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর পর জামাতের বর্তমান যে এই লম্পজম্প কিংবা সংসদে গিয়ে যে ওয়াকআউট করার যে প্রবণতা, সেটিও কিন্তু আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করা শুরু করবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কারামুক্তিতে আর কোনো বাধাই রইল না। এই যে কারামুক্তিতে একটা বাধা ছিল, যেমন ধরেন একজন ব্যক্তি, তিনি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক অথবা একজন সাধারণ মানুষ, কিন্তু আওয়ামী লীগের কোনো এক কমিটিতে কোনো এক সদস্যের পদ তাকে দিয়ে তাকে কারাগারে তুলে দেওয়া হয়েছে। এখন তার জামিন হলো, জামিন হলে তিনি বের হয়েছেন, বের হয়ে কারা ফটক অতিক্রম করার আগেই তাকে সোন অ্যারেস্টে দেখানো হয়েছে, আবার ভেতরে ঢুকে দেওয়া হয়েছে। আবার এই ধরনের ঘটনা ঘটছে যে জামিন হয়েছে, কারা কর্তৃপক্ষের কাছে জামিনের কাগজপাতি গেছে, এখন তাকে মুক্তি দিতে হবে, কি হয়েছে, তখন সোন অ্যারেস্ট দেখে আর একটা অজ্ঞাতনামা মামলায় তাকে আবার অ্যারেস্টে দেখে আবার কারাগারে রেখে দেওয়া হলো। এরকম ঘটনা কিন্তু অনেকবার ঘটছে এবং ঘটতেছে, যেটা আমরা একেবারে প্রত্যক্ষদর্শী, কারাগারে ছিলেন, বের হয়েছেন, জামিনে মুক্ত, তাদের মুখ থেকে আমরা একাধিকবার শুনছি। এখন আমি আপনাদেরকে যে নিউজটা জানাবো, আমিও প্রকৃতপক্ষে এই নিউজটা জানার পরে আমার কাছে ওইটাই মনে হয়েছে যে এখন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের কারামুক্তিতে আর ওই বাধাটা রইল না যে সোন অ্যারেস্ট বা কারা ফটকে এসে আবার তাকে গ্রেপ্তার হতে হবে, আবার ভেতরে যেতে হবে, এই ধরনের ঘটনা হয়তো বা ঘটবে না। দেখেন, গত 24শে ফেব্রুয়ারি
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান একটি বিশেষ নির্দেশনা দিয়েছিল, সেটা আপনারা হয়তো বা জানেন, জারি করেছিলেন। সেখানে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ও ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতাকর্মী জামিনে মুক্তি পেয়ে দলকে শক্তিশালী করা, সংগঠিত করা বা মাঠ পর্যায়ে সক্রিয় হওয়ার ক্ষমতা রাখেন, তাদের জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার দেখানো বা শোন অ্যারেস্ট যেন করা হয়। তবে যারা এসব বৈশিষ্ট্যের অধিকারী নন তাদের ক্ষেত্রে আপাতত এমন ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। মানে ওই যে মোহাম্মদ শাহজাহান ডিআইজি, তিনি 24শে ফেব্রুয়ারি রাজশাহী রেঞ্জে লিখিতভাবে এটা দিছিলেন যে যারা বের হলে মিছিল করতে পারেন, মিটিং করতে পারেন, রাজনৈতিক কর্মসূচি করতে পারেন, এটা তার পক্ষ থেকে অবশ্য তিনি যুক্ত উপস্থাপন করতে পারবেন। যদি যুক্ত উপস্থাপন নাই করতে পারবেন তাহলে কিন্তু লিখিতভাবে দিতেন না। কারণ কি? কারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আছে। এখন যে সমস্ত নেতাকর্মী বের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করার সক্ষমতা রাখেন তাদেরকে তো জামিন না, পরবর্তীতে তাদেরকে ধরা লাগবে। মানে এই হিসাবে তিনি ওই দিতে পারেন। কিন্তু আশার আলো কোনটা? আশার আলো হলো যে এই ডিআইজিকে আবার আইনি নোটিশ দেওয়া হয়েছে। সেটা আমি আপনাদেরকে বলি। 16ই মার্চ 2026 অর্থাৎ গতকাল সন্ধ্যার দিকে এই নিউজটা হয়েছে, সন্ধ্যা 7:35। শিরোনাম হলো, জামিন হলে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া সেই ডিআইজিকে নোটিশ, তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে এবং একটু কড়া ভাষায় বলা হয়েছে। আমি একটু আপনাদের পড়ে শোনাই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিনে মুক্তি পেলেই অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার 16 মার্চ আইন ও সালিশ কেন্দ্রের আশক পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন ও শাহিনুজ্জামান এই নোটিশ পাঠান। দেখেন নোটিশে কি বলা হয়েছে। নোটিশে ডিআইজির ওই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। 7 দিনের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও উল্লেখ করা হয়। মানে ওই নির্দেশনা 7 দিনের মধ্যে বাতিল করতে বলা হয়েছে। যদি তিনি সেটা না করেন তাহলে এটা আবার হাইকোর্টে যাবে, হাইকোর্টে গিয়ে রিট হবে। আমি একটু এরিয়াটুকু বলে দিই। এই নির্দেশনা রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছিল। মানে একেবারে রাজশাহী বিভাগের মোটামুটি সব জায়গাতে এরকম হয়েছিল। কিন্তু এই যে নিউজটা আমি আপনাদেরকে জানালাম, আপনি বলুন তো এটা কি আশার আলো দেখায় না আমাদেরকে? আমি মনে করি যে এটা আশার আলোই দেখায়। কারণ এরকম ঘটনা তো ডক্টর ইউনূসের আমরা দেখি নাই, বরং খুশি হয়েছে। একটা চমৎকার, মানে একটা মজাদার বিষয় আপনাদেরকে বলি। এই যে মোহাম্মদ শাহজাহান রাজশাহী রেঞ্জের ডিআইজি, তিনি যে নির্দেশনাটি দিচ্ছেন, দেওয়ার পরে এইটা নিয়ে কিন্তু সেরকমভাবে সমালোচনা তৈরি হয় নাই। একেবারে যে সমালোচনা হবে, প্রতিবাদ হবে, আপনি মূলধারার মিডিয়া টকশোগুলোতে দেখেন বা সোশ্যাল মিডিয়াতে, সেরকম প্রতিবাদ হয় নাই। এই জিনিসটা আমি খুব ভালোভাবে খেয়াল করছি। আমাদের মতো 2-1 লোক হয়তো বা এটা নিয়ে কথা বলছিলেন যে এরকম কেন হলো, এটা তো আইন বহির্ভূত হলো, যে আদালত একজনকে জামিন দিল আর আপনি তাকে সন্দেহ করতেছেন। আপনার মনের মধ্যে একটা সন্দেহ উঠলো যে এই ব্যক্তিটা যদি জামিনে মুক্তি পায় তাহলে রাজনৈতিক কর্মসূচি করতে পারে। এই সন্দেহ ইয়াতে আপনি একজন জামিনপ্রাপ্ত আসামিকে আবার কারাগারে ঢুকে দিবেন অন্য কোনো মামলায়। এইভাবে আমরা কিছু লোক সমালোচনা করছি, কিন্তু আমরা যাদের দিকে তাকিয়ে থাকি তারা কিন্তু এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত সেরকম কথা বলেন নাই। পরবর্তীতে এই যে ঘটনাটি ঘটলো, তাকে যে আইনি নোটিশ দেওয়া হলো, এইটা দেখে আমার কাছে মনে হলো যে এই বোধ হয়, মানে এই জন্যই বোধ হয় সেরকম কথা হয় না। যেহেতু নতুন সরকার, একটা হানিমুন পিরিয়ড চলতেছে, তাদেরকে একটু সময় দিতে হবে। যে সময়টা নির্ধারণ করা হয় 3 মাস থেকে 6 মাস, এর মধ্যে কার্যক্রম দেখা হবে, তারপরে আলোচনা সমালোচনা এগুলো শুরু হবে তীব্রভাবে। সেই সময়টাকে বর্তমান সরকারের এখন পর্যন্ত ইতিবাচক সকল দিকে। আপনি যেভাবে বলেন না কেন, একটা রেজিমের পরে আবার নতুন একটা ওই পুরাতন রেজিমের যে অপশাসন, অপসংস্কৃতি, আইনের অপব্যবহার, প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা, এই যে একেবারে ভরপুর ছিল, সেটা থেকে বের হয়ে আসতে কিন্তু একটু সময় লাগে, সময় দিতে হবে। এবং সেইটা এই তো প্রায় 1 মাস হয়ে গেল, 1 মাসের বেশি হয়ে গেল। আজকে 17 তারিখ, সোজা 1 মাস। ফেব্রুয়ারির 17 তারিখে শপথ নিয়েছে এই সরকার। এই 1 মাসের মধ্যে আমরা যতগুলো কার্যকলাপ দেখলাম, সত্যিকার অর্থে কিন্তু ইতিবাচক, একেবারে নেতিবাচক না। এবং আশাবাদী, আশা রাখা যায়। আপনি আশা করতে পারেন যে আমরা যে ধরনের আশা করছিলাম সেটার প্রতিফলন হয়তো আমরা ঘটতে দেখব। যদি এটা বাস্তবায়ন হয়, শুধু রাজশাহী রেঞ্জে না, পুরো বাংলাদেশে যদি এটা কঠোরভাবে সরকার একটু পদক্ষেপ নেয় এবং বাস্তবায়ন করেন, তাহলে কিন্তু আওয়ামী লীগ, দেখেন আদালত থেকে কিন্তু জামিন হয়। কারণ আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে, সেই সমস্ত নেতাকর্মীদের কি মামলায় গ্রেপ্তার করে রাখা হয়েছে এটা কিন্তু আমরা সবাই জানি, খুব ভালোভাবে জানি। সেই মামলাগুলোতে কতদিন আটকে রাখা যায়, আটকে রাখতে পারে মহামান্য আদালত বা আইন, সেটাও আমরা জানি। একেবারে ভিত্তিহীন মামলা, একটা মামলায় 200-500 জন আসামি, তাও আবার প্রথম সারির আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, যে মামলাগুলোর ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু পুলিশের পক্ষ থেকে তদন্ত কর্মকর্তারাই বলছেন যে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হোক, কারণ এরকম সত্যতা পাওয়া যায় না। তাইলে প্রথম সারির গুরুত্বপূর্ণ মামলাগুলোর যদি এই পরিস্থিতি হয়, তাহলে তৃণমূলের নেতাকর্মীদের মামলাগুলোর কি পরিস্থিতি হতে পারে সেটা আমরা সবাই জানি। আমরা ধৈর্য ধরি, অপেক্ষা করি, দেখি কতটুকু বাস্তবায়ন হয়। অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। তবে এইটা সত্য যে এই কথা বা এই কাজ যদি বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু কারামুক্তিতে, মানে জামিন হলেও যে কারামুক্তি হবে না এই ভয়টা থাকবে না, কারামুক্তিতে আর কোনো বাধাই থাকবে না। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।